ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.1 এর লেকচার 5। সো লেকচার 5টা লেকচার 4-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো আমরা লেকচার 4-এর লাস্ট একটা অঙ্ক করিয়েছিলাম, আমাদের সিরিজ টাইপের অঙ্ক। খেয়াল করি, আমি আবার লেকচার 4-এর এই অঙ্কটা রিপিট করব, কারণ না হলে আমরা বিকল্প নিয়মটা বুঝবো না। খেয়াল করি, অঙ্কটার দিকে তাকাই। সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 80 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমি দুইটা পয়েন্ট লিখে রাখছি যে এই ধরনের অঙ্ক চেনার উপায় কি। এই ধরনের অঙ্ক চেনার উপায় হচ্ছে দুইটা। ফার্স্ট অফ অল, স্কোয়ার ফরম্যাট আছে কিনা। সেকেন্ড অফ অল, কোণগুলো সমান্তর ধারায় আছে কিনা। যদি থাকে এবং যদি থাকে তাহলে এই নিয়মে অঙ্ক করব। নিয়মটা কি? নিয়মটা গত ক্লাসে একটা প্রসেসে দেখাইছি। কিভাবে দেখাইছি? যে এই যে আমার এখানে আননোন রাশিগুলা, যে সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 30, তারপরে মাঝখানে আমার এতখানি জায়গা ব্ল্যাঙ্ক, প্রশ্নে নাই। তা আমি যদি লাস্ট এলিমেন্ট আমার দেওয়া থাকে, তাহলে আমি এটা বুঝতেছি এর পরেরটা কী হবে। সাইন স্কোয়ার 40, তারপরটা সাইন স্কোয়ার 50, তারপর সাইন স্কোয়ার 60, তারপরটা 70, তারপরটা 80। তাহলে এভাবে আমরা বসায় অঙ্ক করতে পারি, যেটা আমরা লাস্ট ক্লাসে করছি। আমি করব না এখন ওইটা। এভাবে আমরা বসায় করতে পারি কখন? যখন আমি দেখব আমার লিমিটটা 8টা বা 10টা রাশির মধ্যে সীমাবদ্ধ। কথাটা কি বুঝাতে পারতেছি কিনা? আবার বলতেছি, বোঝেন, মনোযোগ দেই, জরুরি এইটা। ফার্স্ট অফ অল দেখতাম একটা সিরিজ টাইপের অঙ্ক, গোল্ডেন রুলের অঙ্ক। দেখতেছি স্কোয়ার ফরম্যাটে আছে কিনা, আছে। তারপরে কোণগুলো সমান্তর ধারায় আছে কিনা, আছে। যদি থাকে তাহলে পদ্ধতি দুইটা। পদ্ধতি এক, আননোন যে রাশিগুলো, সেই আননোন রাশিগুলো আমি বসাইলাম। একটু বসাই, একটা লাইন করি। আননোন রাশিগুলো আমি বসালাম, অর্থাৎ সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এখান থেকে শুরু, সাইন স্কোয়ার 40 ডিগ্রি, সাইন স্কোয়ার 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 70 ডিগ্রি অ্যান্ড সাইন স্কোয়ার 80 ডিগ্রি। অনেকগুলো রাশি লিখলাম। টোটাল কয়টা হয়েছে? 8টা। বোঝাই যাচ্ছে। এখন টোটাল 8টা রাশি হয়েছে। এখন এইভাবে আমরা লিখে অঙ্ক করব কতক্ষণ পর্যন্ত? যদি রাশি সংখ্যা 10-এর মধ্যে থাকে। অবশ্যই রাশি সংখ্যা জোড়ায় জোড়ায় থাকবে, কারণ আমরা জানি রাশি সংখ্যা এখানে কয়টা আছে? 8টা। তাহলে এইটা আমরা গতকালকের যে নিয়মে ছিল সেই নিয়মে করব, এবং অলরেডি করেছিও। ইয়েস অর নো? কী করেছি? এই সাইন স্কোয়ার 10-এর সাথে এই 80-র কানেকশান তৈরি করেছি, 20-র সাথে 70, 30-র সাথে 50, 40-র সাথে 60 কানেকশান আমরা তৈরি করেছি। কানেকশান তৈরি করে আমরা অঙ্ক করেছি। ইয়েস অর নো? আচ্ছা, ফাইন। এখন কথা হচ্ছে, মাঝখানে আননোন রাশি যদি হয় আমার 20টা বা জোর সংখ্যক, কিন্তু আননোন রাশি আমার অনেক, তখন কি আমি এরকমভাবে লিখতে করব? ইম্পসিবল, করব না। তখন এই বিকল্প নিয়মে করব। তাহলে বিকল্প নিয়মে অঙ্ক করার জন্য আমার এই দুইটা শর্ত ফিল আপ করতে হবে। কি শর্ত? অঙ্কটাকে কি ফরম্যাটে থাকতে হবে? স্কোয়ার ফরম্যাটে থাকতে হবে, এবং কোণগুলো কেমন কম্বিনেশনে থাকতে হবে? সমান্তর ধারায়। তার মানে ধারা আমাদের কাজে লাগবে। সমান্তর ধারা, গুণোত্তর ধারা যা শিখে আসছি, কোনোটা ফেলনা না। ওকে, ফাইন। তাহলে দেখো কীভাবে লিখছি। আমি সলিউশন করে রাখছি, যে এটা সোজা, সমান্তর ধারায় যা করছো তাই। দেখো অঙ্কটা লিখছি, তারপরে কি লিখছি? এখানে কোণগুলো নিয়ে পাই, শুধু কোণগুলো ডিগ্রি উঠাই দিছি, শুধু কোণগুলো নিচ্ছি। তাহলে বলো এটা একটা সলিড সমান্তর ধারা কিনা, রাইট? এখানে প্রথম পদ a = 10, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 20 - 10 = 10। তার মানে ধারাটা সমান্তর। তাহলে সমান্তর ধারার nতম পদের সূত্র মনে আছে, রাইট? এসএসসি জেনারেল ম্যাথস 13.1। সো a + n - 1 × d, nতম পদ, n সংখ্যক পদ। ফাইন। তাহলে বলো এই nতম পদ মানে কি? লাস্ট পদ। nতম পদ মানে কি? nতম মানে একদম শেষ। ইয়েস অর নো? মনে আছে কিনা? nতম তার মানে কি?
শেষ। তাহলে বলো আমার এখানে এনতম পদ কত? আমার এই অঙ্কের জন্য এনতম পদ কত? 80, বসাইছি 80। এ কত? 10, বসাইছি 10, প্লাস n-1, ডি কত? 10, বসাইছি 10। ইয়েস অর নো? পক্ষান্তর টক্ষান্তর করছি, কাটাকাটি করছি, এন এর মান কি আসছে? 8। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এখন কি সমষ্টির সূত্র অ্যাপ্লাই করবো? না, আমরা কি সমষ্টির অঙ্ক তো করছি না, আমরা কিসের অঙ্ক করছি? সিরিজের অঙ্ক করছি, তাই না? ত্রিকোণমিতিক সিরিজের অঙ্ক করছি, তাই না? তাহলে এটার সূত্রটা হচ্ছে যদি স্কোয়ার ফরম্যাটে থাকে, যদি স্কোয়ার ফরম্যাটে থাকে এবং কোণগুলো সমান্তরে থাকে, কোণগুলো কিসে থাকবে? সমান্তর ধারায় যদি থাকে, তাহলে আমরা সমান্তর ধারার সূত্র ব্যবহার করে এন এর মানটা বের করব। সমান্তর ধারার সূত্র ব্যবহার করে কিসের মান বের করব? এন এর মান বের করব। এবং তারপরে দেখো উত্তরটা কিন্তু সোজা। কি বলছে? এখানে এন সংখ্যক পদের যোগফল কত? n/2, তার মানে 8/2, তার মানে কত আসছে রেজাল্ট? 4, যেটা গত ক্লাসের সেই রেজাল্ট আসতেছে। তাহলে আবারও বলছি, এটা কখন করব? এই প্রসেসে কখন যাব? টিচার এটা কখন এক্সপেক্ট করতেছে? 8 বা 10-এর অধিক যখন হবে। তার মানে এই 4-এর 10 নম্বর অঙ্কটার জন্য কি এটা করা ঠিক হবে? না। 4-এর 10 নম্বর অঙ্কটার জন্য কি এটা করা ঠিক হবে? না। তাহলে কোনটা করা ঠিক হবে? এটা যেভাবে করছি সেভাবেই। কথা কি বুঝাতে পারছি? ক্লিয়ার? ফাইন। তাহলে এখন আসো এর পরেরটা, এটা থাকুক, এটা তো অলরেডি আছে তোমার খাতায়। 4-এর 11 নম্বর অঙ্কটা দেখো। 4-এর 11, 4-এর 11 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো। সাইন স্কোয়ার 3θ প্লাস সাইন স্কোয়ার 4θ প্লাস সাইন স্কোয়ার 5θ প্লাস ডট ডট প্লাস সাইন স্কোয়ার 15θ, যেখানে থিটা এর মান হচ্ছে π/36। থিটার মান তো আমি জানি না, জানি। সো এইখানে 3, 4, 5, 15 এটা কি কোনো ধারা? আবারও জিজ্ঞেস করতেছি, স্কোয়ার ফরম্যাটে আছে? ইয়েস অর নো? আমার এখন যে কোণগুলো, এটা কি কোনো ধারা? না। 3, 4 কেমনে ধারা হয়? আচ্ছা, এখন বলো থিটার কি কোনো মান দেওয়া আছে কিনা? কত? π/36। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে থিটা ইকুয়ালস টু π/36। তাহলে পাইয়ের জায়গায় যদি আমি 180 ডিগ্রি বসাই, তাহলে বলো অ্যান্সার কত আসে? 5 ডিগ্রি। ইয়েস অর নো? আচ্ছা, এখন যদি আমি এই থিটাগুলোর জায়গায় 5 ডিগ্রি বসাই, তাহলে বলো প্রথম রাশিটা কি আসবে? সাইন স্কোয়ার 3 × 5 = 15, 15 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 4 × 15 কত? 4 × 5 = 20, 20 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি, এবং এরকম করে করে সাইন স্কোয়ার 15 × 5, তার মানে 75 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে বলো 15 থেকে শুরু করে 15, 20, 25, বলো এটা এখন সমান্তর ধারা কিনা? এবং 75 পর্যন্ত আছে। তাহলে বলো স্কোয়ার ফরম্যাটে আছে কিনা? কোনগুলো সমান্তর ধারায় আছে কিনা? এখন বলো এই মাঝখানে যে আননোন রাশি কয়টা? অনেক না? 25, 30, 35, এরকম করে 75 পর্যন্ত। এইটা কি কোনো দিন আমি যাব? তাহলে প্রসেস কোনটা? এইটা। তাহলে প্রসেস কোনটা? এইটা। বুঝাতে পারতেছি কখন কোন প্রসেসে যাব? প্রসেস তখন এইটা। তাহলে কি করব? এখানে কোনগুলো নিয়ে পাই, এখানে কোনগুলো নিয়ে পাই, তাহলে কোনো ডিগ্রি আমরা লিখবো না। এখন একটা কোশ্চেন করতে পারো তোমরা, কোশ্চেনটা এক্সপেক্ট করতেছিলাম যে স্যার আপনি এখানে পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসাইছেন, এটা কি ভ্যালিড কিনা? এটা ভ্যালিড। মানে জিনিসটা অঙ্কটা থিটা দিয়ে দেওয়া, জিনিসটা দেওয়া ছিল রেডিয়ানে, আমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিছি অঙ্কের সুবিধার জন্য। এটা কি ভ্যালিড কিনা? ভ্যালিড। কথাটা কি বুঝাতে পারছি? এটাতে কেউ কাটবে না। ওকে ফাইন। তাহলে এখানে কোনগুলো নিয়ে পাই, তাহলে কোনগুলো নেই? 15, 20, 25, এরকম করে 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 75। সিম্পল। তাহলে এটা কি?
সেখানে সাধারণ পদ প্রথম পদ a ইজ ইকুয়ালস টু 15, সাধারণ অন্তর d ইজ ইকুয়ালস টু 20 মাইনাস 15, তার মানে 5। তাহলে এটা একটা কি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা যদি হয় তাহলে এখন n তম পদ a প্লাস ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে বলো n তম পদ কাকে বলে? লাস্ট পদ। আমার এখানে লাস্ট পদ কত? লাস্ট পদ কত? 75। তাহলে প্রশ্ন মতে n তম পদ এখানে আমি কি লিখবো? 75 প্লাস এর জায়গায় কত লিখবো? 15, সরি 75 ইজ ইকুয়ালস টু এর জায়গায় কত লিখবো? 15 প্লাস n মাইনাস 1 d এর জায়গায় কত লিখবো? 5, রাইট? এখান থেকে আমরা কি বের করব? n এর মান 75 ইকুয়ালস টু 15 প্লাস 5n মাইনাস 5। তাহলে এখানে কত আসতেছে? 10। তাহলে আমরা এখানে 75 10 মানে মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 5n। তো এখান থেকে আমরা কত পাচ্ছি? 65 ইকুয়ালস টু 5n। তাহলে এখানে আমরা n ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি? 65 বাই 5, তার মানে কত? 5 13 65 13। ইয়েস অর নো? তাহলে বলো সূত্র কি এই সিরিজের? এখন কি n সংখ্যক পদের যোগফল, এই যে n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক এখানে লাইনটা লিখবা, এখন n সংখ্যক পদের যোগফল ইজ ইকুয়ালস টু কত? n/2 ইকুয়ালস টু কত? 13/2। অ্যান্সার দেখো, বইয়ের অ্যান্সার দেখো। হয়েছে? বুঝতে পারছি? তাহলে কখন কোনটা কিভাবে করব আশা করি বুঝতে পারছি। তাহলে এর পরের অঙ্কটা তোমরা করবা। এর পরের অঙ্কটা যদি এই দুইটা অঙ্ক বুঝতে পারো তাহলে এর পরের অঙ্কটা তোমরা করবা। লিখে দিচ্ছি 4-এর 12, 4-এর 12 নাম্বার, 4-এর 12 নাম্বার সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 9 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস ডট ডট প্লাস সাইন স্কোয়ার 177 ডিগ্রি। ঠিক আছে, করো, 2 মিনিট টাইম। ওকে, এখন আমরা 4 শেষ করলাম। 4-এ আমাদের 12টা অঙ্ক ছিল, 4-এর সবগুলো অঙ্ক শেষ করছি। সবাই একটু বইটা নেই, 4-এর অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করি। 4-এ যে অঙ্কগুলো রয়েছে, সোহাগ কথা কম বলো। 4-এ যে অঙ্কগুলো রয়েছে খেয়াল করে দেখো, সবগুলো অঙ্ক প্লাস মাইনাস টাইপ কিনা, কোনোটাতে স্কোয়ার আছে বা স্কোয়ার নাই, বাট 4-এর সবগুলো অঙ্ক প্লাস মাইনাস টাইপ কিনা? ইয়েস অর নো? ওকে, 5 নম্বর অঙ্ক আমরা লাস্ট ক্লাসে করেছি। 4-এর সবগুলো সিরিজ টাইপ বলতে যোগ বিয়োগ টাইপ এবং বর্গ টাইপ, হ্যাঁ কি না? এবং লাস্টের 4টা অঙ্ক সিরিজ টাইপ। কথা কি বুঝতে পারতেছি? 4-এর অঙ্কগুলো যোগ বিয়োগ টাইপ, কিছু কিছু অঙ্ক স্কোয়ার টাইপ, কিছু কিছু অঙ্ক সিরিজ টাইপ। ইয়েস অর নো? এখন একটু 6 নম্বর অঙ্কতে যাই। 5 আমরা লাস্ট ক্লাসে করে ফেলেছি, 6 নম্বর অঙ্কতে যাই। 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কগুলো কি দেখো তো, এদের মধ্যবর্তী সম্পর্কটা কি? যোগ বিয়োগ না, কি সম্পর্ক? গুণ। দেখো 4-এ যে ধরনের অঙ্ক করছি 6-এ কি তোমরাই বলো সেই ধরনের অঙ্কই কি না? কিন্তু কি নাই? যোগ বিয়োগ নাই। ফার্স্ট অফ অল আরেকটা কি নাই বলো তো? স্কোয়ার নাই। আরেকটা কি নাই? স্কোয়ার নাই। 6-এর 3 এবং 3 4 5 দেখো এদের মধ্যে আবার কি আছে? সিরিজ আছে। তার মানে 6 আর 4-এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? যোগ বিয়োগ একদিকে আর গুণ একদিকে, বলতে পারি। তাহলে কি আমরা প্রশ্ন দেখলে চিনতে পারবো যে আসলে এটা কিভাবে আসছে, কোত্থেকে আসছে? প্রশ্ন মেমোরাইজ করার কোনো প্রয়োজন আমি দেখি না, প্রয়োজন নাই। কিন্তু তুমি যদি পরীক্ষার হলে বুঝতে পারো যে এইটা এই চ্যাপ্টারের অংশ, তুমি একটা অন্যরকম কনফিডেন্স পাবা। কথাটা কি বুঝাতে পারছি? যে হ্যাঁ এইটা এই চ্যাপ্টারের অংশ, পারি না পারি।
তাহলে দেখো আমি তোমাকে 4 নাম্বার অঙ্ক এবং 6 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্কতে গোল্ডেন রুল অ্যাপ্লাই করছো, 6 নাম্বার অঙ্কতে তো অন্য রুল অ্যাপ্লাই করবো না, গোল্ডেন রুলে অ্যাপ্লাই করব। বাট দুইটার মধ্যে ডিফারেন্স কি? একটাতে প্লাস মাইনাস স্কোয়ার সিরিজ, আর একটাতে প্লাস মাইনাস নাই, গোল্ডেন মাল্টিপ্লিকেশন সম্পর্ক, আর একটা কি সিরিজ আছে, স্কোয়ার নাই। হ্যাঁ কি না? ওকে ফাইন, তোমাদের এই বইটাও বের করতে পারো, অসীম কুমার স্যার বইটাও বের করতে পারো। আচ্ছা 6 নাম্বার দেখি, 6-এর 1, তাহলে সিরিজ 6-এর 1, 6-এর 1 নম্বর, 6-এর 1 নম্বরে বলো এগুলো কি লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড নেই। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? 10 π/20 ইন্টু 10 3π/20 10 5π/20 10 7π/20 10 9π/20। ঠিক আছে? আচ্ছা এখন বলো, সিরিজে থাকুক না থাকুক, যোগ বিয়োগ থাকুক, গুণ থাকুক, যেভাবেই থাকুক না কেন, স্কোয়ার থাকুক না থাকুক, আমি সবসময় বলছি গোল্ডেন রুলের এই অঙ্কগুলো কীভাবে থাকবে? জোড়ায় থাকবে। ইয়েস অর নো? এখানে কি জোড়ায় আছে? এখানে কি জোড়ায় আছে? না। কিসে আছে? বিজোড়ে আছে। তার মানে ডেফিনেটলি এইটার ভিতরে একটা আছে সংখ্যা যেটা ডিরেক্টলি মান বসবে, বসবেই, নাহলে অঙ্ক হবে না। কথা কি বোঝাতে পারছি? তাহলে দেখো আমি যদি এটাকে ভাঙাই, পাইয়ের জায়গায় যদি 180 ডিগ্রি চিন্তা করি, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 20 কত আসে? 9। তাহলে এটা কত? 9 ডিগ্রি। 3 নং কত? 5 নং কত? 45। 7 নং কত? 63। 9 নং কত? মিলে গেছে। তাহলে 5 নং 45 যেটা, সেটা ডিরেক্টলি মান বসাইতে পারতেছি আমরা। কথা কি বোঝাতে পারছি? এখন তুমি যদি চাও যে স্যার আমি এটাকে সরাসরি ডিগ্রিতে করবো, আমরা 4-এর অঙ্কগুলো, 4-এর শুরুর দিকে অঙ্কগুলো ডিগ্রিতে করছি, করি নাই তো, মানে সরাসরি ডিগ্রিতে কনভার্ট করছি, যেগুলো রেডিয়ানে ছিল সেগুলো তো করি নাই। বাট আমরা যদি লিখি, ধরো এই অঙ্কটাই আমি যদি পরের লাইনে ক্যালকুলেটর দিয়ে বের করে tan 9 ডিগ্রি ইন্টু tan 27 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 63 ডিগ্রি অ্যান্ড tan 81 ডিগ্রি যদি আমি লিখে যদি অঙ্ক করি, বাংলাদেশে কোনো টিচার আমার কাটবে। আবারও বলছি, 4-এর অঙ্কগুলো যেভাবে ছিল শুরুর দিকের অঙ্কগুলো, আমরা রেডিয়ানে থাকলে রেডিয়ানে রেখেছি, ডিগ্রিতে থাকলে ডিগ্রিতে রেখেছি। ইয়েস অর নো? ওভাবে করলেও কোনো সমস্যা নাই। অঙ্কের প্রয়োজনে আমি যদি জিনিসটাকে পুরোপুরি ডিগ্রিতেও কনভার্ট করেও করি, তাতেও আমাকে কেউ কাটবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে এখন তুমি আমাকে বলো, আমি কি বলছি? জোড়ায় জোড়ায় থাকবে। এবং এই জায়গায় মানটা কি দেখতে পাচ্ছি? ডিরেক্টলি 45 ডিগ্রি। তার মানে এটার মান সরাসরি কি বসে যাবে? 1। এখন তুমি বলো এদের কার সাথে কার কানেকশন হবে? 9-এর সাথে 81। কেন? আমি এটাকে 81-কে কী লিখতে পারি? 90 বিয়োগ 9। 90 বিয়োগ 9, তাহলে 90 আর বিয়োগের অংশটা ভ্যানিশ হয়ে যায়, এখানে কি থাকবে? 9 থাকবে। এটাকে কি লিখতে পারি? 90 বিয়োগ 27। তাহলে এই 27 আর এই 27 কী হবে? মিলবে। আর আমি যে 90 লিখতেছি, এটা কি 1 × 90? এটাও কত? 1 × 90, বিজোড় সংখ্যা। তাহলে এটা কি হয়ে যাবে? কট। এটাও কি হয়ে যাবে? বুঝতেছি? ওকে ফাইন। তাহলে আসো, tan 9 ডিগ্রি জায়গা মতো থাকবে ইন্টু tan 27 ডিগ্রি জায়গা মতো থাকবে। tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান হবে tan 1 × 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি ইন্টু tan 1 × 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম? 63 ডিগ্রিকে দুইটা অংশে লিখলাম গোল্ডেন রুলের নিয়ম অনুযায়ী, নিয়ম 1। এখানেও দুইটা অংশে লিখলাম, রাইট? নিয়ম 1। ওকে, তাহলে তারপর কি নিয়ম 2? জোড় থাকলে চেঞ্জ হবে না, বিজোড় থাকলে চেঞ্জ হবে। ওখানে কত আছে? এনের জায়গায় 1 1, তার মানে দুইটাই কী হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কিসে যাবে? tan কোথায় যায়? কটে। ফাইন। তাহলে tan 9 ডিগ্রি ইন্টু tan 27 ডিগ্রি
ইন্টু 1 আর লেখা লাগবে না, 1-এর কারণে tan উইল বি কট। তাহলে আসো রুল নাম্বার 3, রুল নাম্বার 3 এর 1 আর 2 অ্যাপ্লাই করার আগে কোনটা অ্যাপ্লাই করি? 3। রুল নাম্বার 3 এর কোনটা আগে অ্যাপ্লাই করি? 3, তাই না? তাহলে বলো 1 ইন্টু 90 মাইনাস পুরোটা ভ্যানিশ হয়ে কি থাকবে এখানে? 27। এরপরে আসে চিহ্নের বিষয়। বলো এটা কোন চতুর্ভাগ? প্রথম, তাহলে কোনো চিহ্নের চেঞ্জ হবে না, সবার জন্য পজিটিভ, তাহলে এখানে কোনো চিহ্নের চেঞ্জ হলো না। আসো তারপরের অংশে, 1-এর কারণে tan উইল বি কট। রুল নাম্বার 3 এর 3 অংশ কট 99 ডিগ্রি। বলো স্যার এখানে যে না মানে ফার্স্ট চতুর্ভাগ পিছে যে মাইনাস আছে ছোট চতুর্ভাগে জল কত না, খেয়াল করো, গুড কোশ্চেন। 1 ইন্টু 90 ডিগ্রি, আমি এই পর্যন্ত আসলাম না OX থেকে, খেয়াল করো OX থেকে OY-তে আসলাম, হ্যাঁ কি না? হ্যাঁ বলো, তাহলে এই যে প্লাস 90 ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এরপরে কি আছে বলো? মাইনাস 27 ডিগ্রি। তুমি বলো এই মাইনাস কথাটার মানে কি? ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমি এখন আসি কোথায়? OY-তে। তাহলে এখান থেকে আমি 27 এই দিকে যাব না, আমি রোটেট করে 90 ডিগ্রি চেঞ্জ করলাম, তারপরে কি ঘড়ির কাঁটার দিকে মাইনাস। এই জন্যই তো রোটেশন জিনিসটা শুরুতে বুঝাইছি, ঠিক আছে? ওকে, তাহলে আসো আরেকটা কনফিউশন, এইরকম আরেকটা সিমিলার জিনিস দেখি। ধরো আমরা এখন 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ দিতে চাই, কথার কথা 360 ডিগ্রি এখানে কি আছে? ফাইন, তাহলে 360 ডিগ্রি প্লাস মানে এই আসলাম, রাইট? এরপরে আমি এখন আসি কই? এখানে। তার সাথে আমি এখন কি করব? -30, তার মানে -30 মানে ঘড়ির কাঁটার দিকে। এখন এটা তুমি যে কোনো চতুর্ভাগের ক্ষেত্রেই ব্যবহার করতে পারো। খেয়াল রাখবা, আমি যখন দুইটা অংশে বিভক্ত করতেছি, দুইটা অংশের মধ্যে অবশ্যই একটা প্লাস অংশ আছে, দুইটা অংশের মধ্যে দুইটাই প্লাস থাকতে পারে, পারে না? আমার এটা এরকম হইতে পারে না 90 যোগ 30 হইতে পারে না? আবার আমার এখানে এরকম হইতে পারে না 90 বিয়োগ 60 হইতে পারে, পারে কি না? তাহলে দুইটা যখন প্লাস তখন তো বুঝতেছো ঘড়ির কাঁটার বিপরীত দিকেই যাবে, কিন্তু একটা প্লাস আরেকটা মাইনাস, তার মানে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার প্লাসের ক্ষেত্রে, ওই জায়গা থেকে আবার ঘড়ির কাঁটার দিকে আবার মাইনাসের কারণে। বেসিক ক্লাস বুঝতেছি? ফাইন, ভালো কোশ্চেন, কারণ এটা রিভিশন হলো। আচ্ছা, তাহলে এখন বলো cot 27-কে আমরা কি লিখতে পারি? 1/10। তাহলে অঙ্ক তো হয়েই গেছে, tan 9 ডিগ্রি ইন্টু tan 27 ডিগ্রি। কটটাকে আমরা লিখতে পারি কি 1/10 27 ডিগ্রি, আর কটটাকে লিখতে পারি কি 1/10 9 ডিগ্রি, কাটাকাটি করে 1। এইটাই কি আমার রাইট হ্যান্ড সাইড কিনা? এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড কিনা? বুঝতে পেরেছি? কোনো কনফিউশন? ফাইন, খেয়াল করি 6-এর 1 শেষ, 6-এর 2, 6-এর 2 লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কট π/20। এটা তোমরা করো, সেম অঙ্ক, কট 3π/20। ইভেন কি কোনগুলোও সেম, কট 5π/20, কট 7π/20, কট 9π/20। সেম অঙ্ক, কোন সেম, রেজাল্ট সেম, শুধু টেনের জায়গায় জিনিসটা কট দেওয়া, শুধু টেনের জায়গায় কট দেবেন কি, প্রসেস এভরিথিং ইজ সেম। ওকে, আমরা কত করলাম? 6-এর 1 2, 6-এর 3 থেকে দেখো গুণ এবং সিরিজের অঙ্ক শুরু কিনা, গুণ এবং সিরিজের অঙ্ক। তাহলে আসো 6-এর 3, 6-এর 3 কী দেয়া আছে? tan থিটা ইন্টু tan 3 থিটা ইন্টু tan 5 থিটা ডট ডট tan 19 থিটা। এবং এটা আমার লেফট হ্যান্ড সাইড, যাই হোক রাইট হ্যান্ড সাইডে আমার -1 আছে। তো এখানে আমাকে থিটার কোনো মান দেয়া আছে কিনা? কি মান দেয়া আছে? π/20, একটু আগে যে অঙ্কটা দেয়া ছিল, তাই না? সো এখানে থিটা ইকুয়ালস টু π/20।
ইয়েস অর নো? ফাইন। তাহলে আমরা জানি π/20 মান কত? 9 ডিগ্রি। সো বসাই এখানে tan থিটা মানে tan 9 ডিগ্রি, তার মানে ইন্টু tan 27 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি and ডট ডট tan 90 কত হয়? 171 ডিগ্রি। 19 ইন্টু 9 কত হয় দেখো তো? 171 হয় না? আচ্ছা 171, হ্যাঁ 171। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, দেখো এখানে শেষ হয়েছে 45-এ, এখানে শেষ হয়েছে কততে? 171। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কিন্তু গুণিতক আকারে বাড়ছে, রাইট? কিন্তু এটা গুণোত্তর ধারা পড়লেও আমাদের এটার জন্য গুণোত্তর ধারার কোনো সূত্র নাই। আবারও বলছি, এই জিনিসটা যদি সমান্তরে পড়ে যেত, বর্গ থাকতো, তাহলে আমাদের এটার জন্য কী ছিল? n/2 ফর্মুলা ছিল, কিন্তু এইটার জন্য কোনো ফর্মুলা নাই। তাহলে এটার জন্য কি করণীয়? আমরা সিরিজের প্রথম অঙ্কটা যেভাবে ইলাবোরেটলি করছি ক্লাসে, সেভাবেই আমাকে করতে হবে। অর্থাৎ এইটা কত 9, এইটা কত 27, এটা কত 45, মানে বুঝতেছি 3 করে বাড়তেছে। তারপরেরটা কত হবে বলো? মানে আবারও বুঝাই, এইখানে এইটার দিকে তাকাও, এটা কত? থিটা। এটা কত? 3 থিটা। এরপরে কত? 5 থিটা। তারপরেরটা কত হবে? 7 থিটা। এরপরেরটা কত? 9 থিটা। তাহলে এরপরটা কত? 11, 13, 15, 17, আর লাস্টেরটা তো 19 থিটা। বুঝতে পারছি? তাহলে আমার এক্সট্রা কয়টা নেওয়া লাগবে? 1, 2, 3, 4, 5, 6, আর দেওয়া আছে কয়টা? 4টা। টোটাল কত হয়? 10টা। লিমিটের মধ্যে আছে, আর লিমিটের মধ্যে না থাকলেও কিছু করার নেই, এটা এই প্রসেসে। বাট এটা 10টার মধ্যেই থাকবে, এটাই সবচেয়ে বড়। আমি কি বুঝাইতে পারছি? কি বুঝছো বলো? আমার এটা একটা গুণোত্তর সিরিজ, যেইখানে ত্রিকোণমিতিক গুণ রাশিগুলো গুণ করে আছে, এবং এটা একটা ধারার মতো করে আছে, কিন্তু এটা স্কোয়ারও না, এটা সমান্তরও না। তাহলে এই প্রসেসে করতে গেলে আমাকে গোল্ডেন রুলে অ্যাপ্লাই করতে হবে। আননোন রাশিগুলো আমাকে বসাইতে হবে, আননোন রাশিগুলো আমাকে বসাতে হবে। সেখানে আছে 4টা রাশি, এবং অ্যাকর্ডিং টু দ্য সিরিজ আমি যদি আননোন রাশি বসাই, তাহলে আমাকে আরও 6টা রাশি বসাইতে হবে। তার মানে টোটাল কয়টা হইল? 10টা। তাহলে এটা বুঝতেছি 10টা হইলে 5টা ঠিক থাকবে আর 5টা চেঞ্জ হবে। এইটুকু বুঝি কি না? 10টা যদি হয় 5টা কি থাকবে? ঠিক থাকে, আর 5টা কি হবে? চেঞ্জ হবে। 4টা হইলে 2টা ঠিক থাকবে, 2টা চেঞ্জ হবে। করছি কি না আমরা এগুলো? কথা কি বুঝাতে পারছি? তাহলে এখন বলো 7, এটা ক্যালকুলেটর নাও, 7 × 9 কত হয়? তাহলে tan 9 ডিগ্রি, tan 27 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তারপরে 7 নং 63, tan 63 ডিগ্রি, 9 থিটা, তাহলে tan 81 ডিগ্রি। আচ্ছা তারপরে কত আছে? 11 থিটা, তাহলে tan কত হয়? 99 না? 81, 99 ডিগ্রি। এরপরে কত আছে? 13, কত দেখো তো? 13 কত হয়? 117। এরপরে কত আছে? 15 × 9, 135। এরপরে 153, এবং লাস্টলি 171। ঠিক আছে? এখন তোমরা দেখো এইখানে আমার কত আছে? 9। তাহলে বলো আমরা এখন এই 99টাকে, যেটা আছে 99, এটাকে আমি 90 যোগ 9 লিখতে পারি। তাহলে এটা কট 9 হয়ে যাবে। এটা আছে কত? 27, তাহলে এটা 90 যোগ 27। এটা আছে কত? 45, তাহলে 90 যোগ 45, 63, 90 যোগ 45, 81 যেটা রয়েছে। তাহলে এটা কত? 81, আর এইটাকে আমি কি 90 যোগ 81 লিখতে পারি কিনা? বুঝতে পারছি? তাহলে 5টা ঠিক থাকবে, আর বাকি 5টা কী হবে? চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে
খেয়াল করি tan 9 ডিগ্রি ইন্টু tan 27 ডিগ্রি। আচ্ছা আগে একটা জিনিস বুঝাই, tan থিটা আর cot থিটা যদি গুণ অবস্থায় থাকে রেজাল্ট কত হয় এটুক তো বুঝি, এটার উল্টায় দেখানোর আর কিছু নাই। আচ্ছা তাহলে tan 45 ডিগ্রি, tan 63 ডিগ্রি, tan 81 ডিগ্রি, এই পাঁচটা আমার আনচেঞ্জড অবস্থায় থাকবে, চেঞ্জ হবে না। বাকিগুলো কি করব, চেঞ্জ করব, গুণ অবস্থাতেই থাকবে, অর্থাৎ tan 1 ইন্টু 90 প্লাস 9 ইন্টু tan 1 ইন্টু 90 প্লাস 27 ইন্টু tan 1 ইন্টু 90 প্লাস 45 ইন্টু tan 1 ইন্টু 90 প্লাস 63 ইন্টু tan 1 ইন্টু 90 প্লাস 81। তাহলে পাঁচটা ফার্স্ট ব্র্যাকেট দেখা যাচ্ছে, এই পাঁচটাই কী হবে, চেঞ্জ হবে। এবং সবগুলোতে কি বিজোড় সংখ্যা 1, তাহলে সবগুলো tan কিসে চেঞ্জ হবে, কটে। এবং সবগুলো কোথায় আছে, সূক্ষ্মকোণ। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, বলো আছে, সবগুলো কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগের অপারেটর কে, সাইন আর কসেক আছে। তাহলে সবগুলোতে কি বসবে, বুঝছি, রুল নাম্বার 3 এর অপশন 2 ফাইন। তাহলে tan 9 ডিগ্রি ইন্টু tan 27 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 63 ডিগ্রি ইন্টু tan 81 ডিগ্রি, এর পরে থেকে ব্র্যাকেট মাইনাস cot 9 ডিগ্রি ইন্টু ব্র্যাকেট মাইনাস cot 27 ডিগ্রি ইন্টু ব্র্যাকেট মাইনাস cot 45 ডিগ্রি ইন্টু মাইনাস cot 63 ডিগ্রি ইন্টু মাইনাস cot 81 ডিগ্রি। তাহলে এখানে মাইনাস কয়টা আছে, পাঁচটা। তো স্বাভাবিকভাবে পাঁচটা মাইনাস একে অপরের সাথে গুণ হয়ে রেজাল্ট কী হবে, মাইনাস। ফাইন, এবং বলো অ্যান্সার কত, -1। দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। বলো, বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা যেহেতু tan দিয়ে পারছি, এই ট্যানগুলো সরাই দিয়ে যদি কট দেই, একই অঙ্ক কিনা। এখন বলো 6-এর 4 নাম্বারটা দেখো তো সেম অঙ্ক কিনা। 6-এর 4 নাম্বারটা কি সেম অঙ্ক, 6-এর 4 নাম্বারটা কি সেম অঙ্ক, ফাইন। তাহলে এটা করা লাগবে না, 6-এর 5 নাম্বারটা করে দাও। 6-এর 5 সেম কনসেপ্ট, 2 মিনিট টাইম। 6-এর 5, আচ্ছা 6-এর 5 নম্বর অঙ্কটা করে দেই। 6-এর 5, সো লেফট হ্যান্ড সাইড tan থিটা, ক্যালকুলেটর দাও আমাকে একটা, tan 3 থিটা ইন্টু tan 5 থিটা ডট ডট tan 13 থিটা। এখানে থিটা ইজ ইকুয়ালস টু π/28। এই অঙ্কটাতে একটু কাজ করতে হবে, এটা ট্রু, এটা আমি তোমাদেরকে দেখতে চাই, মানে দেখতে চাচ্ছিলাম যে কি কোন অ্যাপ্রোচে আগাও। এটা একটা এক্সেপশনাল ম্যাথ, ঠিক আছে। এটা শুধুমাত্র ডিগ্রিতে করলে তো হবেই না, এটাকে তুমি সরাসরি রেডিয়ানে করলেও মিলবে না। স্লোলি বুঝি। আচ্ছা এখন তুমি আমাকে বলো, আমি যদি এখন π/28, এটা বুঝতেছি 6 দশমিক সামথিং, সবাই বের করছি। এখন এটাকে আমি এখানে বসাইলাম, তাহলে এখানে 6 দশমিক সামথিং, এটা 3 ছক 18 দশমিক সামথিং, বা এটা অন্য কিছু 30 বা হোয়াট এভার ইট ইজ, রাইট। সো দশমিক আসতেছে সবগুলা। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমি ইজি কিভাবে করব। তার মানে আমরা গোল্ডেন রুল অ্যাপ্লাই করার জন্য আমার কি দরকার, 90 ডিগ্রি এর গুণিতক দরকার না, হ্যাঁ কি না। এখন আমরা আমি যাচ্ছি এই জায়গায় 90 ডিগ্রির গুণিতক বানাইতে। খেয়াল করি, বুঝি, দেখো এই জায়গাটায় থিটা ইজ ইকুয়ালস টু, আমি যদি এভাবে লিখি π/2 × 14, কারো কোনো আপত্তি আছে? 28টাকে আপত্তি আছে?
14টাকে যদি আমি আড়াআড়ি গুণ করে বাম পাশে নিয়ে আসি, তাহলে বলো তো 14 থিটা ইকুয়ালস টু π/2 আসে না? আসে কি না? এখন প্রশ্ন হচ্ছে স্যার 14 থিটা আমি কোত্থেকে পাবো? আমার তো এখানে আসেই 13 থিটা পর্যন্ত। 14 থিটা আমি কোত্থেকে পাবো? কোশ্চেন আসে কি না? তাহলে এখন আসো, আমি আমার অঙ্কটাতে আমি তো দেখতেছি থিটা, 3 থিটা, 5 থিটা, তারপরে 7 থিটা, তারপরে 9, এভাবে তো এটা যাচ্ছে, তাই না? তাহলে আসো এই অঙ্কটা আমি লিখি। দেখো tan থিটা, tan 3 থিটা, tan 5 থিটা, tan 7 থিটা, tan 9 থিটা, tan 13 থিটা, সরি 11 থিটা হবে, তারপরে কি হবে tan 13 থিটা হবে কি না? তাহলে বলো এদিকে তাকাই, 13 থিটাটাকে আমি 14 থিটা মাইনাস 1 থিটা লিখতে পারি, হ্যাঁ কি না? 11টাকে আমি 14 বিয়োগ 3 লিখতে পারি, 9টাকে আমি 14 মাইনাস, ওকে। আর তাহলে স্যার এই জায়গায় কি বসাবো? এই তিনটার সাথে এই তিনটা মিলে গেছে, 7 ইন্টু, তাহলে এখানে যদি আমি থিটার মান বসাই, দেখো এখানে থিটার মান বসাই, তাহলে π/7, তাহলে এখানে 7 ইন্টু 28, 4 সাতা কত 28, তাহলে এই জায়গায় কী বসে π/4। তাহলে আমরা বুঝতেছি 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে অবশ্যই একটা কি মান বসানো যাবে, 7টার মধ্যে মানে বিজোড় সংখ্যার মধ্যে অবশ্যই একটা কি করা যাবে, মান বসানো যাবে। বাকি কয়টা কিসে থাকবে? জোড়ায় থাকবে। তিনটা মানে জোড়ার অর্ধেক চেঞ্জ হবে, অর্ধেক চেঞ্জ হবে না, বুঝতে পারছি? তাহলে এখন এইখানে এই তিনটাকে ঠিক রেখে আমি যদি এভাবে লিখি tan থিটা ইন্টু tan 3 থিটা ইন্টু tan 5 থিটা, এবং এই জায়গায় আমি মানটা বসায় দেই বা পরের লাইনে বসাই, দেখো 9 থিটা, এটাকে আমি এভাবে লিখতে পারি 14 থিটা মাইনাস 5 থিটা, দেন tan 14 থিটা মাইনাস 3 থিটা, tan 14 থিটা মাইনাস থিটা। তাহলে 14 থিটার জায়গায় আমি কি বসাতে পারি বলো? π/2, ওকে। তাহলে এখন থিটার মান বসাচ্ছি, tan থিটা, tan 3 থিটা, tan 5 থিটা, আর tan 7 থিটার জায়গায় দেখো 7 যদি বসাই, এই জায়গায় যদি আমি বসাই 7 থিটা, তাহলে 7 ইন্টু π/28, তাহলে এটা কাটাকাটি করে কি আসে π/4, তাহলে আমার এখানে কি আসবে tan π/4, রাইট? এখন বলো এই 14 থিটার জায়গায় আমি π/2 বসাচ্ছি, π/2 মাইনাস থিটা, তাহলে এটা কি 1 ইন্টু π/2 না? আমাদের রুলস কি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি এর গুণিতক, π/2 অথবা π/2 এর n সংখ্যক গুণিতক, ইন্টু tan π/2 মাইনাস 3 থিটা, দেন tan π/2 মাইনাস থিটা, ইয়েস অর নো? তাহলে বলো আবার এই tan থিটা, tan 3 থিটা, tan 5 থিটা আনচেঞ্জড অবস্থায় থাকবে, tan π/4 এর মান বসালাম আমি 1, অ্যান্ড দেন tan π/2 এর কারণে এটা কি হয়ে যাবে, 1 ইন্টু π/2 এর কারণে কি হয়ে যাবে cot, এবং সূক্ষ্মকোণটা বসে গেল থিটা, এবং এটা কোন চতুর্ভাগে পড়ে 90 ডিগ্রি মাইনাস সামথিং প্রথম চতুর্ভাগ, তাই চিহ্নের কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে একই কথা, এখানে কত আছে 1 ইন্টু π/2, তার মানে tan হয়ে যাবে cot, এবং এখানে বসবে 3 থিটা, এবং এখানেও tan হয়ে যাবে cot, এখানে বসবে শুধু থিটা, সরি এই জায়গায় একটা 5 থিটা হবে, এই জায়গাটায় 5 থিটা শুরুতে। তাহলে বলো tan 5 থিটার সাথে cot 5 থিটা 1, tan 3 থিটার সাথে cot 3 থিটা 1, tan থিটার সাথে cot থিটা কত 1, তাহলে আমরা পেলাম কিনা 1 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। হবে দেখছি, এখান থেকেই দেখছি হবে। এটা একটু অন্যরকমভাবে করা যায়, এটা যদি কেউ সরাসরি এই থিটার মানটা তুমি এখানে বসায় যদি শুরু থেকে গোল্ডেন রুল অ্যাপ্লাই করো তাতেও হবে, বাট এইটা একটু অন্যরকমভাবে করা যায় বিধায় অন্যরকমভাবে করলাম। কথাটা কি বুঝাতে পারছি? আমাকে প্রত্যেকটা পার্সপেক্টিভ তোমাকে দেখাইতে হবে, তুমি কোন ওয়েতে অঙ্ক সলভ করবে ইটস আপ টু ইউ।
আচ্ছা 6 শেষ। আচ্ছা 7, আচ্ছা 8 নম্বরেও আমাদের সিরিজ আছে কিছু, 7, 8 এই দুইটা আমরা নেক্সট দিন করি, ঠিক আছে? আমরা আফটার এক্সাম, ভেক্টরের এক্সামের পরে এই দুইটা করব। ওকে, আজকে এতটুকুই।